আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হাইড্রা পড়ছি, আমরা রুই মাছ পড়ছি। আমরা আজকে পড়বো হচ্ছে ঘাস ফড়িং। আর ঘাস ফড়িং নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট ট্রাস্ট মি, প্যারা খাওয়ার কিছু নাই। এতটুক জিনিস, এতটুক পড়া। আমার এক ভাই বলতো, ঠিক আছে, যে এতটুক জিনিস এতটুক পড়া। তো ঘাস ফড়িং জিনিসটা সেম, বইয়ে কঠিন করে দেওয়া আছে এবং আমরা কঠিন জিনিসটা ভাবি, কারণ ঘাস ফড়িং এর একাডেমিক পড়াশোনা আর ঘাস ফড়িং এর অ্যাডমিশনের পড়াশোনা কিছুটা সেম হইলেও খুবই ছোট। কাহিনী আসো, ফার্স্ট অফ অল ঘাস ফড়িং এর মধ্যে আমরা একটু ঢুকবো। প্রথম দিকে কিছু কথা লেখা আছে যে পঙ্গপাল বা লোকাস্ট নামে পরিচিত কোনটা? উত্তর হাইড্রা, উত্তর নেমাটোডা, অ্যানালিডা, ঘাসফড়িং। উত্তর হচ্ছে ঘাসফড়িং। এখন এই ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নামটা আমাদের মুখস্থ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, পোয়কিলোসিরাস পিকটাস। আচ্ছা, আর আমরা সবাই জানি যে পৃথিবীতে পাওয়া যায় 20,000, বাংলাদেশে পাওয়া যায় মাত্র 20 প্রজাতি। এখানে সেই লাইনটাই আছে, পৃথিবীতে কয় হাজার? 20,000। আর বাংলাদেশে বললে কতটুক প্রজাতি? মাত্র 20 প্রজাতি। ওকে, এত কিছু তোমার এখান থেকে জানার কোনো প্রয়োজন নাই। শ্রেণীতাত্ত্বিক অবস্থান এটা ডিউ রিটেনে আসে, আর কিছু জানার দরকার নাই। আমরা জানি আমাদের ঘাসফড়িং তৃণভোজী শাকাশী প্রাণী এবং ঘাসফড়িং অনেকটা হলদে সবুজ, এই রংটা আমাদের জানতে হবে। পোয়কিলোসিরাসের পিকটাস কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এইটার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। যদি তোমাকে বলা হয় যে পোয়কিলোসিরাস পিকটাসের বর্ণ কিরূপ, উত্তর হচ্ছে উজ্জ্বল নীল হলুদ রঙের। ওইটাও হলুদ নীল নীল হলুদ ছিল, হলদে সবুজ ছিল। এখন আসো সবচাইতে গুরুত্বপূর্ণ, আমাদের ঘাসফড়িং এর 3টা জায়গা আছে। 1 নাম্বার জায়গা হচ্ছে ঘাসফড়িং এর বাহ্যিক অঙ্গ সংস্থান। তুমি যদি একটু তাকাও, ঘাসফড়িং এর বাহ্যিক অঙ্গ সংস্থানকে আমরা 3টা ভাগে ভাগ করছি, মস্তক, বক্ষ আর একটা হচ্ছে তার উদর। বক্ষকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, উদর, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। তো আমরা মস্তক থেকে একটু শুরু করব। তার আগে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি ছবির মধ্যে দেখো, উপরের দিকে কিছু শক্ত শক্ত আবরণ আছে, এদেরকে বলা হয় হচ্ছে কাইটিনাস প্লেট। এবং এই প্রত্যেকটা প্লেট আকৃতির গঠনকে, প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় স্ক্লেরাইট। কি বলা হয়? স্ক্লেরাইট। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। দেহখণ্ডকের প্রত্যেকটা কঠিন খণ্ডককে বা প্লেটের মতো গঠনকে কি বলা হয়? স্ক্লেরাইট। ওই যে স্কেলিটন অর্থাৎ তোমার অস্থির শব্দটা থেকে আসছে। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না, আমরা সরাসরি চলে আসি মস্তক। মস্তকের তোমার 1 নাম্বার কথা 6টা ভ্রূণীয় খণ্ডক। 2 নাম্বার কথা, যেহেতু মস্তক নিম্নমুখী অবস্থান করে, হাইপোগনাথাস। হাইপো, দেখো হাইপো মানে হচ্ছে কম, মানে কি নিম্নমুখী, নিম্নমুখী। বাস, একদম নামের সাথে তার জিনিস মনে রাখার খুব সুন্দর জিনিস আছে, নিয়ম আছে। আচ্ছা, কিন্তু বিষয়টা হইতেছে আমাদের এই মস্তকের যে বহিঃকঙ্কালকে, এটাকে কি বলা হয়? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ক্রেনিয়াম মানে হচ্ছে মাথা, আর এপি মানে সবার বাইরের আবরণ, তাহলে মাথার সর্ববাহিরের আবরণ নাম কি? এপিক্রেনিয়াম। সহজ কথায়, মাথায় যে স্ক্লেরাইটটা থাকে সেটারই অপর নাম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এইখানে মস্তকের বহিঃকঙ্কালে কিছু জিনিস আছে, এটা আমাদের মুখস্থ করতে হবে। মনে রাখবা, নিজের কোনটি তোমাকে প্রশ্ন করবে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন। নিজের কোনটি, নিজের কোনটি ঘাসফড়িং এর, ঘাসফড়িং এর ঘাসফড়িং এর মস্তকের, মস্তকের অংশ, অংশ নয়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি মনে রাখবে একটা ট্রিক্স দিয়ে, ছোট্টখাটো একটা ট্রিক, সেটা হচ্ছে ভাই কয়, ভাই কি কয়? ভাই কয় ফ্রান্সে যাবে। ভাই কয় ফ্রান্সে যাবে। ভাইতে কি? ভার্টেক্স। কয়তে কি? ক্লাইপিয়াস। ফ্রান্সতে কি? ফ্রান্সতে কি? ফ্রান্স। যাবেতে কি? জেনা। তাহলে মস্তকের বহিঃকঙ্কালে কয়টা অংশ আছে? 4টা। এদিক তাকাও, ভাই ভার্টেক্স, কয় ক্লাইপিয়াস, ফ্রান্সে ফ্রান্স, যাবে জেনা। তাহলে আমরা কিভাবে পড়বো? ট্রিক্সটা কি? ভাই কয় ফ্রান্সে যাবে। বলো বলো বলো, আমাদের ঘাসফড়িং এর মাথার অংশে কয়টা থাকে? 4টা অংশ। নাম কি? ভাই কয় ফ্রান্সে যাবে। ভাইতে ভার্টেক্স, কয়তে ক্লাইপিয়াস, ফ্রান্সতে ফ্রান্স, যাবেতে জেনা। আচ্ছা, মাথায় সব ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট 3টা সরলাক্ষী থাকে। কয়টা সরলাক্ষী? খুবই গুরুত্বপূর্ণ 2টা কথা মনে রাখবা, সর্বদা মনে রাখবা। সরলাক্ষী, সরলাক্ষী, সরলাক্ষী থাকবে কয়টি?
তিনটি। আর যদি তোমাকে বলা হয় পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী আসলে কিছুই না, জটিল অক্ষী। পুঞ্জাক্ষী থাকবে 2 জোড়া, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সরলাক্ষী কয়টি? 3টি। পুঞ্জাক্ষী কয়টি? 2 জোড়া। আবার অস্ট্রেলি সরলাক্ষীর আরেক নাম বললাম অস্ট্রেলিয়ার। অ্যান্টেনা থাকবে 1 জোড়া। অ্যান্টেনা থাকবে কয় জোড়া? 1 জোড়া। আর মুখপাঙ্গ থাকবে 1 সেট। তাহলে আমার কথা আমার সাথে পড়ো একবার, আমার সাথে পড়ো। 1 নম্বর কথা, অস্ট্রেলি বা সরলাক্ষী থাকবে কয়টি? 3টি। পুঞ্জাক্ষী থাকবে কয়টি? 1 জোড়া। অ্যান্টেনা থাকবে কয়টি? 1 জোড়া। মুখপাঙ্গ থাকবে কয়টি? 1 সেট। গুড। এখন পুঞ্জাক্ষীর মধ্যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুঞ্জাক্ষী গঠন এবং কার্যিক একক ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ওমাটিডিয়াম ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা মেডিকেলে এসে গেছে, এটা ডেন্টালে আসছে, এটা ভার্সিটিতে আসছে, তার মানে এইটা আবার বোর্ডেও আসছে, তার মানে এটা সামনে আবারও আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলে রাখতে পারি। এখান থেকে আর কিছু লাগবে না। অ্যান্টেনার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাকে যদি বলে অ্যান্টেনার অংশ কি কি, স্কেপ, পেডিসেল আর ফ্লাজেলাম, 3টা অংশ। আর ফ্লাজেলাম মানে হচ্ছে সূত্র, সূত্রগুলো আবার ছোট 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 খণ্ডক নিয়ে গঠিত হয়। এরকম খণ্ডক আছে 25টা। তাহলে ফ্লাজেলাম বা সূত্র কতটি খণ্ডকে বিভক্ত? 25টা খণ্ডকে। মুখপাঙ্গকে আমরা ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী মুখপাঙ্গ বলি, কারণ তারা ঘাস চিবিয়ে খাইতে পারে। এখন আসো সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, ঘাসফড়িং এর মুখপাঙ্গের বিভিন্ন অংশ। 2 নাম্বার ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে ঘাসফড়িং এর বাহ্যিক অঙ্গ সংস্থান, যেটা পড়ার মধ্যেই 2 নাম্বার ইম্পর্টেন্ট টপিক পাই গেছি। ঘাসফড়িং এর বিভিন্ন অংশের গঠন এবং কাজ আমাদের পড়তে হবে। তো আমাদের সবচেয়ে সমস্যা হইতেছে যে আমরা এই জিনিসটার কাজ মুখস্থ করতে পারি না। আগে আমরা একটু কাজটা মুখস্থ করে আসি, ঠিক আছে? কাজটা তুমি এভাবে মনে রাখবা। ধরো তুমি বলতেছো যে চাবায় চাবায় স্বাদ নিবি, চাবায় কি নিবি? স্বাদ নিবি আর হারিয়ে যাবি। ধরো খুব সুন্দর মজার একটা খাবার, কিন্তু সেটা চাবায় খাইতে হয়, তো চাবায় খাবি আর কি হয়ে যাবি? স্বাদ, চাবায় স্বাদ নিবি আর হারিয়ে যাবি। কি বলছি? হারিয়ে যাবি। তো ঠিক আমি যেভাবে লিখছি ঠিক এভাবে লেখো। এরপরে লেখো সেটা হচ্ছে বল ব্রাম, বল ব্রাম বিয়াম জিলি, বিয়াম জিলি কয় শয় লিখবা? কয় শয় জিলি। চাবায় স্বাদ নিবি আর হারিয়ে যাবি, বল ব্রাম বিয়াম জিলি। খুব কঠিন লাগতেছে? আমার দিক তাকাও, চোখ বন্ধ করে আমার কথা শুনে আমার সাথে একবার বলো। চাবায় স্বাদ নিবি আর হারিয়ে যাবি, বল ব্রাম বিয়াম জিলি। চাবায় স্বাদ নিবি আর হারিয়ে যাবি, বল ব্রাম বিয়াম জিলি। কি বলছি তোমাকে একটু বুঝায় বলি, নাহলে তো তুমি আবার বুঝবা না। দেখো, চাবাইতে হচ্ছে চর্বণের কাজে লাগে, বলের আগে ম্যান্ডির কথাটা লাগাই দাও। তাহলে ম্যান্ডি বলের কাজ কি? চর্বণ। স্বাদ গ্রহণ করবে কে? এর আগে ল্যাব্রাম লাগাই দাও, স্বাদ নিবে ল্যাব্রাম। বিয়াম মানে হচ্ছে ল্যাবিয়াম, ল্যাবিয়াম নিতে মনে রাখবা নির্বাচন, উপযুক্ত খাদ্য নির্বাচন করে কে? ল্যাবিয়াম। উপযুক্ত খাদ্য নির্বাচন করে কে? ল্যাবিয়াম। হারিয়েতে হচ্ছে হরণ প্রতিরোধ। কি বলছি? হরণ প্রতিরোধ। জিলি, জিলিতে কি? নামের আগে ম্যা লাগাই দাও, ম্যাগজিলি। দেখো তোমার এই যে সবচেয়ে ঝামেলাপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে কোন অংশ কি কাজ করে সেটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ এখন আর জীবনেও ভুল হবে না। চাবায় স্বাদ নিবি আর হারিয়ে যাবি, বলব্রাম বিয়াম জিলি, বলব্রাম বিয়াম জিলি, বলব্রাম বিয়াম জিলি। বাস, কাহিনী শেষ। এখন আমাকে জাস্ট কি করতে হবে? দেখো এই যে স্বাদ নিতে সাহায্য করে ল্যাব্রাম। এখন আসো, দাগানোর মধ্যে কি আসতেছে? 2টা কথা আসবে, মনে রাখবা 2টা কথা। দেখো আমি তোমাকে পড়াই দিই। ধরো এইটা আমি একটা ঠোঁট আঁকতেছি, ঠিক আছে? এইটা একটা ঠোঁট আঁকতেছি, সে টু সে। এটা উপরের ওষ্ঠ আর এটা কি? নিচের ওষ্ঠ। এটা কি ওষ্ঠ? উপরের, উপরের ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। তাহলে নিচেরটাকে আমি কি বলবো? অধোষ্ঠ। কি বলবো? অধোষ্ঠ।
তো কাহিনী হইতেছে দুইটার একটা তুমি বুঝতে পারতেছো যে এখানে কোনো এক জায়গায় ল্যাব্রাম হবে আর এক জায়গায় ল্যাবিয়াম হবে। দেখো অধস্য মানে কি নিচে, 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 ল্যাবি ই নি ই, তাহলে এই যে ই প্রত্যয়টা, তাহলে নিচেরটা হচ্ছে ল্যাবিয়াম, নিচেরটা কি বলবো আমরা, ল্যাবিয়াম। তাহলে তোমাকে প্রশ্ন হবে অধষ্ঠ গঠন করে কোনটি, উত্তর হচ্ছে ল্যাবিয়াম। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট তথ্য। আর একটা প্রশ্ন, তাহলে উপরের ওষ্ঠ গঠন কোনটা গঠন করবে, তাহলে এটা ল্যাবিয়াম হলে এটা কি হবে, ল্যাব্রাম। এটা কি হবে, ল্যাব্রাম। ঠিক আছে। আবার তুমি যদি একটু সিকোয়েন্স চিন্তা করো, সেটা হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো, একটু জাস্ট মনোযোগ দিয়ে খেয়াল করো, আগে আমরা কি পাইছি, আগে আমরা কি পাইছি, আগে পাইছি হচ্ছে ল্যাব্রাম। তাহলে এইটা অবশ্যই উপরের ওষ্ঠ গঠন করবে যেহেতু আগে পাইছি, আর তারপরে পাইছি ল্যাবিয়াম, তাহলে এটা হচ্ছে অধষ্ঠ গঠন করবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা ল্যাবিয়াম সম্পর্কে, সেটা হচ্ছে এটাকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি বলা হয় বা ধরা হয়। এইখানে সেই কথাটা বলছে, এই যে কই কই কই, ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয়। ভেরি মাচ ইম্পর্টেন্ট লাইন, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা। ম্যাক্সিলিকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির, ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয়। আর এই যে ল্যাবিয়াম দুইটা অংশে বিভক্ত থাকে, একটাকে বলা হয় মেন্টাম আর একটা সাবমেন্টাম। ঠিক আছে, একটা মেন্টাম আর একটা সাবমেন্টাম। মেন্টামের মুক্ত প্রান্তে দুইটা নরনশীল কি থাকে, লিগিউলি থাকে, আর ল্যাবিয়াল পাল্প থাকে। পাল্প মানে আসলে কিছুই না, পাল্প মানে জাস্ট এরকম কিছু জিনিস। হ্যাঁ, ধরো ওই যে তোমার মাকড়সার পায়ের মতো জিনিসকে আমরা পাল্প বলবো এখন থেকে। ঠিক আছে, যেরকম ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াল পাল্প। ওকে, এখানে দেখতেই পাইতেছো এটা হচ্ছে আমাদের সাবমেন্টাম, নিচেরটা হচ্ছে মেন্টাম। মেন্টামের নিচে গোল গোল দুটা লিগিউলি আছে, পাশ থেকে হচ্ছে ল্যাবিয়াল পাল্প নিঃসৃত হয়েছে। বাকি সব আমি তোমাকে যেগুলি দাগানো জিনিস সব কিছু পড়াই দিছি, ভেতর থেকে জিনিস লাগবে না, রিডিং পড়লেই হবে। আচ্ছা, এখন আসবো বক্ষ। বক্ষের মধ্যে আমরা জানি সেটা হচ্ছে বক্ষর, এখানে একটা কথা আছে যে আমি বলছি না যে আমাদের যেই টোটাল যে ঘাসফড়িংটা একটা কি দ্বারা, অস্থিময় কাইটিনাস প্লেট দ্বারা আবৃত, এটাকে আমরা কি বলছি, আমরা স্ক্লেরাইট বলছি। তো আমাদের যে বক্ষ অঞ্চল, সেই বক্ষ অঞ্চলে স্ক্লেরাইটের তিনটা পার্ট থাকে। তিনটা কি থাকে, পার্ট থাকে। একটা হচ্ছে পিঠের পার্ট, একটা কি পার্ট, পিঠের দিকে থাকে। আর একটা থাকে একদম অঙ্কীয় দেশে, আর একটা কি থাকে, অঙ্কীয় দেশে অর্থাৎ বুকের দিকে থাকে। আর একটা হচ্ছে পাশে থাকে, আর একটা কোথায় থাকে, পাশে থাকে। তো এই যে পিঠের দিকে যেই কাইটিনাস প্লেট বা স্ক্লেরাইটটা থাকে, এটাকে পিপি প দিয়ে মনে রাখবা, দরকার নাই, উপরের দিকে জিনিসটা মনে রাখবা। তার আগে আমি আসতেছি, অঙ্কীয় দেশে আমাদের কি থাকে বলতো, অঙ্কীয় দেশে আমাদের, অঙ্কীয় মানে কি, বুকে থাকে স্টার্নাম। তাহলে খেয়াল করো, আমাদের অঙ্কীয় দেশে থাকবে হচ্ছে স্টার্নাম। আর পাশের প দিয়ে মনে রাখবা হচ্ছে প্লিউরন, প্লিউরন। তাহলে উপরের দিকে কি থাকবে, উপরে মনে রাখবা পিঠ, ঠ, ঠয়ের সাথে ট, দ্যাট মিন্স টার্গাম। তোমাকে এই প্রশ্নটাই করা হবে যে, এই জিনিসটাই করা হবে যে আমাদের বক্ষের পৃষ্ঠদেশে কি থাকে, টার্গাম। অঙ্কীয় দেশে থাকে স্টার্নাম। আমাদের অঙ্কীয় দেশে স্টার্নাম থাকে না, আমরা পড়ছি না চলন অঙ্গচরণায়। আর পার্শ্বর পদে প্লিউরন। এখন কথা হচ্ছে, তুমি যদি একটু ছবির দিক তাকাও, আগের ছবিটার দিক তাকাও, সেটা হচ্ছে আমাদের কই গেল, এই যে ঘাসফড়িংটার যে অগ্রবক্ষ, এই অগ্রবক্ষের যে স্ক্লেরাইটটা আছে তথা টার্গাম উপরের থেকে আসছে, এই টার্গামটা বেশ বড়, পিছনের দিকে প্রলম্বিত, নিচের দিকেও প্রলম্বিত। তো যেহেতু এইটা বেশ প্রলম্বিত একটা টার্গাম, এই জন্যই এটাকে আর একটা সুন্দর নামে ডাকা হয়। এইটাকে বলা হয় হচ্ছে প্রোনোটাম। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তাহলে এখানে দুই ভাবে প্রশ্ন করা হয়, অগ্রবক্ষের টার্গামকে কি বলা হয়, প্রোনোটাম। বা প্রোনোটাম পাওয়া যায় কোথায়, অগ্রবক্ষ, পশ্চাৎবক্ষ, মধ্যবক্ষ নাকি উদর, উত্তর হচ্ছে অগ্রবক্ষ। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। বক্ষ অঞ্চলে কি আছে, শ্বাসরন্ধ্র, ডানা পা, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। আচ্ছা, শ্বাসরন্ধ্রের একটা কথা আছে খুবই 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 গুরুত্বপূর্ণ। শ্বাসরন্ধ্র হচ্ছে, তোমাকে মনে রাখতে হবে 8 জোড়া শ্বাসরন্ধ্র। কত জোড়া টোটাল, টোটাল হচ্ছে 10 জোড়া। টোটাল কত জোড়া, 10 জোড়া। 10 জোড়ার মধ্যে দুই জোড়া পাবা হচ্ছে তুমি এই বক্ষ অঞ্চলে। তাহলে বাকি কি কতটুকু থাকে, 8 জোড়া। 8 জোড়া আমরা কোন অঞ্চলে পাবো,
উদর অঞ্চলে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অগ্রবক্ষ, তাহলে বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? 2 জোড়া, মানে কতটি? 4টি। আর উদর অঞ্চলে কতটি শ্বাসরন্ধ্র থাকে? 8 জোড়া, মানে 16টি। তাহলে টোটাল শ্বাসরন্ধ্রের সংখ্যা বা স্পাইরাকল একই কথা, কতটি? উত্তর হচ্ছে 10 জোড়া বা 20টি। আচ্ছা, ডানার মধ্যে জাস্ট একটা কথাই এখান থেকে লাগবে, আমাদের ঘাসফড়িং এর 2 জোড়া ডানা দিছে। কত? 2 জোড়া ডানা, একটা একটু সামনের দিকে আর একটা একটু পিছনের দিকে। তো এই যে মধ্যবক্ষীয় যে ডানা, অর্থাৎ সামনের ডানা দুটি বেশ ছোট, শক্ত, সরু, কখনো উঠতে সাহায্য করে না, এগুলো পেছনের 2 ডানাকে ঢেকে রাখে, সেজন্য এগুলির নামটা পড়তে হবে এলিট্রা বলে, বা উইং কভার বা ডানার আবরণ বা টেগমিনা হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে ঘাসফড়িং এর প্রথম জোড়া ডানাকে কি বলা হয়? টেগমিনা বা এলিট্রা বা ডানার কভার বা উইং কভার। এরা কি কখনো উঠতে সাহায্য করে? না, এরা কখনোই উঠতে সাহায্য করবে না। এখন আসো পা। পায়ের মধ্যে জাস্ট তোমাকে একটা কথা মনে রাখতে হবে, পা আছে 3 জোড়া, আর এই পাকে বলা হয় স্যালটাটোরিয়াল পা। কারণ কি? সে লাফায় লাফায় চলে। এখন পায়ের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে কক্সা, ট্রোক্যান্টোর, ফিমার, টিবিয়া, টার্সাস আর নখর থাকে। নখরের নিচের নিচের খণ্ডকগুলোকে বলা হয় টার্সোমিয়ার। কাহিনী হইতেছে, মনে রাখতে হবে 3 কোণা হয় হচ্ছে কক্সা। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এই জায়গাটায় প্রশ্ন আসবে এবং এই জায়গাটায় সমস্যা হয়। গোড়ার দিকে কি থাকতেছে? কক্সার। কক্সার কি আকার? 3 কোণা। আর ত্রিভুজাকার হচ্ছে ট্রোক্যান্টোর। দেখো, 3 কোণা বললে কক্সা দাগাইতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কোণা কক্সা, কোণা কক্সা, ত্রিভুজ আকার ট্রোক্যান্টোর, ত্রিভুজ ট্রোক্যান্টোর, ত্রিভুজ ট্রোক্যান্টোর। যে কোণা আ প্রত্যয়, কক্সাতেও আ প্রত্যয় আছে, এভাবে মনে রাখতে পারো, আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিছু নাই, আমরা পরবর্তীতে চলে আসি, সেটা হচ্ছে উদর অঞ্চলে ভেরি মাচ ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। উদরীয় খণ্ডক কয়টা? খুবই গুরুত্বপূর্ণ। উদর 11টা খণ্ডকে বিভক্ত। কয়টা? 11টা খণ্ডক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে উদরে পার্শ্ববর্তী যেই কাইটিনাস প্লেট বা তোমার যেই ইটা ছিল, আবরণটা ছিল, সেটা উদরে থাকে না। উদরের সামনের দিকে একটা প্লেট থাকে আর পিছনের দিকে একটা প্লেট থাকে। পিছনেরটা কি বলবো? টার্গাম। আর একদম অঙ্কীয় দেশটা কি বলবো? স্টার্নাম। তাহলে কি থাকে না উদরে? প্লিউরন থাকে না। খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশে টার্গাম আর অঙ্কীয় দেশে স্টার্নাম থাকে, কিন্তু কোনো প্লিউরন থাকে না। এবং উদরীয় কোন খণ্ডকটি অসম্পূর্ণ? এটাও খুবই গুরুত্বপূর্ণ। উদরীয় প্রথম খণ্ডকটি অসম্পূর্ণ। এখন আসো ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে টিম্পেনাম জিনিসটা কি। আমাদের প্রথম খণ্ডকের প্রতি পাশে একটা করে পর্দা আছে। এই পর্দাটা শ্রবণাঙ্গ বা শ্রবণথলিকে আবৃত করে রাখে, আবৃত করে রাখে। ধরো এটা হচ্ছে একটা প্রথম খণ্ডক, সেট টু সেট একটা ফার্স্ট খণ্ডক, ঠিক আছে? ফার্স্ট খণ্ডকের মধ্যে এই জায়গায় হচ্ছে আমার শ্রবণাঙ্গ বা শ্রবণথলি আছে। এটা কি? শ্রবণথলি আছে, ঠিক আছে? তো এই যে এই খণ্ডকের পাশে এইভাবে একটা পর্দা থাকে, এটাকে বলা হয় টিম্পেনাম। এই টিম্পেনাম বাড়ি খায় আমাদের যেই টোটাল শব্দটা, সেটা শ্রবণথলির মধ্যে যায়, তখন ঘাসফড়িং শুনতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে প্রথম খণ্ডকের প্রতি পাশে একটি করে পর্দা রয়েছে, যা শ্রবণাঙ্গ শ্রবণথলি কে আবৃত করে রাখে, এর নাম টিম্পেনিক পর্দা বা টিম্পেনাম। তাহলে টিম্পেনিক পর্দা কততম খণ্ডকে অবস্থান করে? প্রথম খণ্ড। কিংবা যদি তোমাকে এটাও বলে যে শ্রবণথলি বা শ্রবণ অঙ্গ অডিটরি স্যাক কততম খণ্ডকে অবস্থান করে? প্রথম খণ্ডকে। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। স্পাইরাকল আমি একটু আগে পড়ে আসছি, পায়ু এবং বহির্জনরন্ধ্রের মধ্যে আসলে ঢুকো। আমি কাহিনীটা খুব ইজি করে পড়াই দিচ্ছি, এর মধ্যে যা আছে আমি একদম, তুমি জাস্ট আমার কথা শুনলেই মুখস্থ হয়ে যাবে। তুমি জাস্ট একটা জিনিস মুখস্থ রাখবা, যে আমাদের যেই পুরুষ ঘাসফড়িং, এদের সঙ্গম অঙ্গর নাম হচ্ছে অ্যানাল সার্কি। কি নাম? অ্যানাল সার্কি। যে পুরুষ, পুরুষের সদে মনে রাখবা সার্কি। পুরুষের সদে কি মনে রাখবা? সার্কি। মনে রাখবা সার্কাসে বললাম ছেলেরা খেলা দেখায়, আর যাত্রাপালায় হচ্ছে মেয়েরা খেলা দেখায়, ঠিক আছে? তাহলে এই যে সার্কির সাথে সার্কাস, সার্কাসে কারা খেলা দেখায়? কি বলছি? পুরুষরা। তাহলে পুরুষ ঘাসফড়িং এর সঙ্গম অঙ্গের নাম কি? অ্যানাল সার্কি। আর একটা কথা তাহলে মনে রাখবা, অপ্রয়োজনীয় হয়, নারীদের কোনো সঙ্গমঙ্গর প্রয়োজন নাই। নারী মানে তোমার হচ্ছে স্ত্রী ঘাসফড়িং এর কোনো সঙ্গমঙ্গের প্রয়োজন নাই। তাহলে
স্ত্রী ঘাসফড়িংয়ের সঙ্গমঙ্গ রয়েছে, এটা কি সঠিক? না। তাহলে কি আছে? পুরুষ ঘাসফড়িংয়ের সঙ্গমঙ্গ আছে, যেটা হচ্ছে সার্কি, অ্যানাল সার্কি। সার্কির আবার মনে রাখবা 10-এ স আছে, সার্কি শুরু হয়েছে স দিয়ে। তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে সঙ্গম অঙ্গ থাকে হচ্ছে বা অ্যানাল সার্কি থাকে হচ্ছে 10ম খণ্ডকে। এখন তুমি এটা বুঝে গেছো যে আমাদের একটা পুরুষ ঘাসফড়িং এর এইটা হইতেছে 10ম 10th খণ্ডক। এই 10 খণ্ডকে আমরা কি পাইছি? একটা সঙ্গম অঙ্গ পাইছি, তাই না? সঙ্গম অঙ্গর নাম হচ্ছে অ্যানাল সার্কি। খেয়াল করো, এই যে 10-এর আগে যদি আমি যাই, ধরো উপরে গেলে 12, 10-এর আগে যদি যাই তাহলে 10-এর নিচে হইলো না? নিচে মানে কি? সাব। নিচে মানে কি? সাব। সাবতে মনে রাখবা সাবজেনিটাল প্লেট। তাহলে 10-এর নিচে কততম খণ্ডক? 9th। তাহলে সাবজেনিটাল প্লেট কততম খণ্ডকে থাকবে? 9ম। আমি বলে মুখস্থ করি না, এটা বেসিক দিয়ে বুঝাচ্ছি। আবার তুমি যদি 10-এর উপরে যাও, তুমি কত পাবা? 10-এর উপরে হয়ে গেলে উপরে মানে সুপ্রা। উপরে মানে কি? সুপ্রা। তাহলে 10-এর উপরে কত? 11তম। এই দেখো, সুপ্রা অ্যানাল প্লেট কততম খণ্ডকে? 11তম খণ্ডকে। খেয়াল করো, নামের সাথে মনে রাখতেছে অ্যানাল। অ্যানাল মানে কি? পায়ু। পায়ু ছিদ্রকে আমরা যেরকম অ্যানাল, পায়ুর যে নল বা পায়ু পথটাকে আমরা কি বলি? অ্যানাল পাথ হয়ে যায় জায়গা, মানে অ্যানাস বলি হচ্ছে পায়ু ছিদ্রটাকে, আর অ্যানাল ক্যানাল বলি হইতেছে তার নলটাকে। অ্যানালের উপরে সুপ্রা, তাহলে বুঝতে পারতেছো পায়ু ছিদ্রের ঢাকনা হিসেবে কাজ করবে। তাহলে তুমি বুঝতে পারতেছো একটা কথা, যে 10ম খণ্ডকে আমরা বলতেছি সঙ্গম, তাহলে 10-এর নিচে গেলে সাব, তাহলে সেটা নয়। 10-এর উপরে গেলে সুপ্রা, তাহলে সেটা 11 হয়ে গেল। এখন আসো 2 নম্বর কথা। তোমাকে যদি কখনো দেখো, তুমি লেখা দেখছো জনন রন্ধ্র, জনন, নন 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 মানে হচ্ছে 9ম। দেখো উদরীয় 9ম খণ্ডকে। ইভেন স্ত্রী দেহের 9ম খণ্ডকের স্টারনাম বর্ধিত ও কিছুটা রূপান্তরিত হয়ে ওভিপোজিটরে পরিণত হয়, যা ডিম পাড়ার অঙ্গ হিসেবে কাজ করে। স্ত্রী দেহেরও দেখো জনন রন্ধ্র বলছে 8ম 9ম, কিন্তু অ্যাকচুয়ালি 9ম। তাহলে পুরুষ হোক আর স্ত্রী হোক, তোমাকে যখনই বলবে জনন, তার মানে নন নন নতে হচ্ছে 9ম। আর 9ম সবসময় মনে রাখবা যে স্ত্রী দেহের যে জনন রন্ধ্র, সেদিক দিয়েই বললাম ডিমটা বের হবে। যে দিক থেকে দিয়ে তোমার স্পার্মটা ঢুকবে, সেদিক থেকেই বললাম ডিমটা বের হবে। সেম এজ যে কোনো ম্যামালসের বেলায়, ইভেন মানুষের বেলায়, যে জরায়ু পথে যখন স্পার্মটা যায়, আমাদের শিশু ভূমিষ্ঠও হয় বললাম একই জরায়ু পথে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে ডিম, ডিম তৈরি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডিম পাড়ার অঙ্গ হিসেবে কাজ করে কি? ডিমের মানে কি? ওভাম। দেখো নামের সাথে মিল আছে, অভিপজিটর। ওভামের সাথে মিল আছে, অভিপজিটর। তাহলে অভিপজিটরও কততম খণ্ডকে থাকবে? জনন রন্ধ্র যততম খণ্ডকে? 9ম খণ্ডকে। তাহলে স্ত্রী মানেই হচ্ছে 9ম। দেখো কোনটা কততম খণ্ডকে অবস্থিত, একদম টানা মুখস্থ শেষ। মুখস্থ কি? মুখস্থ হয়ে গেছে, অলরেডি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর সেরকম কিছু নাই। আমাদের ঘাসফড়িং এর অন্তর্গঠন কিচ্ছু লাগবে না, রিডিং দিবা একটু, আর কিচ্ছু না। মিক্সোসিল কেন বলা হয় পড়লেই বুঝতে পারবা। আমাদের এই জায়গায় আসে ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্রের মধ্যে আমরা আগের মতোই মানব দেহের মতোই ক্লাসিফিকেশন করছি, যে পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থিকে ভাগ করছি। এখন তোমাকে এই জায়গা থেকে কিছু প্রশ্ন আসবে, আমরা পৌষ্টিক গ্রন্থি পরে যাব। 3 স্টার টপিক বললাম। পৌষ্টিক নালীর মধ্যে তোমাকে বলবে নিচের কোনটি স্টোমোডিয়ামের অংশ বা অংশ নয়, বা নিচের কোনটি প্রোক্টোডিয়ামের অংশ বা অংশ নয়। আমরা জাস্ট মনে রাখবো যে পৌষ্টিক নালীর সামনের দিকের অংশটা হচ্ছে স্টোমোডিয়াম, মাঝখানে মেসেন্ট্রন, প্রোক্টোডিয়াম হচ্ছে একদম পশ্চাৎ অংশ। তাহলে আমি জাস্ট একটা ট্রিক্স দিই, তুমি আজ একটা মনে রাখবো খালি। দেখো বলো, সে হচ্ছে স্টুপিড। স্টুপিডটা মুখ বন্ধ করে গালা গালি গ্রাস করে গেল। কি বলছি? স্টুপিডটা মুখ বন্ধ করে, মুখ বন্ধ রেখে, করেটা এখানে না দেই, আমি মুখ বন্ধ রেখে গালাগালি গ্রাস করে গেল। একটা স্টুপিডকে তুমি যদি যতই গালাগালি করো, ও বললাম কিছু বলবে না। সো স্টুপিডটা হচ্ছে স্টোমোডিয়াম। মুখ তো হচ্ছে মুখছিদ্র, বন্ধ রেখে গালাগালি গ্রাস, গালাগালিতে হচ্ছে গলবিল, গ্রাসতে হচ্ছে গ্রাসনালী, করেতে ক্রক,
গেলতে গিজার্ড, গেলতে গিজার্ড। তাহলে বাকি যা আছে সব কিসের অংশ? প্রক্টোডিয়ামের অংশ। বাস, এখন আসো আমরা ভেতরে ঢুকি। এখানে কি বলছে তোমাকে আরেকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে, যে স্টোমোডিয়ামটা সবসময় মনে রাখবা যে এই যে দুইটা অর্থাৎ স্টোমোডিয়াম আর প্রক্টোডিয়াম এরা হচ্ছে ভ্রূণীয় একটোডার্ম থেকে তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ভ্রূণীয় একটোডার্ম, এবং এদের অন্ত আবরণ কাইটিন নির্মিত হয়। কি নির্মিত? কাইটিন নির্মিত। আর মেসেন্টেরন, এই মেসেন্টেরন হচ্ছে এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে, যার কারণে এদের ভেতরের আবরণ হচ্ছে পেরিট্রফিক পর্দা থাকে। ভেতরের আবরণের নাম কি? পেরিট্রফিক পর্দা। মানে প্রথমটা আর শেষেরটা সেম। একটোডার্ম থেকে তৈরি হয়েছে, কাইটিন নির্মিত, একটো কাইটিনের ট ট ট স্টো প্রক্টো ট আছে। আর মেসেতে বললাম ট নাই, মেসেন্টে ওইখানে পড়ে যাব মেসে। তাহলে মেসেন্টেরন এটা হচ্ছে নট বললাম তোমার মেসোডার্ম, ইটস এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে এবং এটা পেরিট্রফিক পর্দা নির্মিত। দেখো সবকিছু পড়া হয়ে গেছে। মুখছিদ্র সিবেরিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় থাকে, এটা তুমি আজীবন পড়ে আসছো ভাই, এটা আর কিছু পড়ার নাই। এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ঘাসফড়িং এর পরিপাকের সূত্রপাক ঘটে কোথায়? উত্তর হচ্ছে ক্রপে। আর গিজার্ডে থাকে, গিজার্ডে থাকে হচ্ছে 6টা দাঁত। বাস, আর কিচ্ছু তোমার পড়া লাগবে না, এনাফ। বাকি সব আমি তোমাকে সুন্দর করে পড়াই দিছি। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেটা হচ্ছে মনে রাখতে হবে আমাকে। সেটা হচ্ছে দেখো, ধরো এই যে উপরের অংশটা এটা হচ্ছে স্টোমোডিয়াম, স্টোমোডিয়াম। মাঝের অংশটা হচ্ছে মেসেন্টেরন, মেসেন্টেরন। আর লাস্টের অংশটা হচ্ছে প্রক্টোডিয়াম, তাই না? প্রক্টোডিয়াম। তো এই যে স্টোমোডিয়াম আর মেসেন্টেরনের মাঝখান থেকে কিছু নলাকার গঠন বের হয়, এদের নাম হচ্ছে হেপাটিক শিকা। এদের নাম কি? হেপাটিক শিকা। কয়টি? 6 জোড়া, মনে রাখতে হবে। দ্যাট মিন্স 12টি। ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে হেপাটিক শিকা বুঝো, কথাটা বুঝো, কোথায় থাকতেছে? স্টোমোডিয়াম আর মেসেন্টেরনের সংযোগ স্থলে হেপাটিক থাকতেছে। আচ্ছা, কত জোড়া? 6 জোড়া বা 12টা। হেপাটিক শিকার অপর নাম কি? গ্যাস্ট্রিক শিকা। অপর নাম কি? গ্যাস্ট্রিক শিকা। আর এই যে আমাদের মেসেন্টেরন আর প্রক্টোডিয়ামের সংযোগ স্থল, এইখানে আবার কিছু স্ট্রাকচার, নলাকার স্ট্রাকচার পাবা। এদের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। এদের সংখ্যা কয়টি? 100টি। 100টি। এটা কি? প্রধান রেচন অঙ্গ। কি বলছি? প্রধান রেচন অঙ্গ। সবসময় মনে রাখবা, আমাদের হেপাটিকা মানে কি? লিভার উপরে থাকে, কিডনি নিচে থাকে। এই যে হেপাটিক, হেপাটিক উপরে আছে, আর মালপিজিয়ান নালিকা রেচন তাহলে নিচে আছে। ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট দিস থিং। আর কিছু আমাদের এখান থেকে জানতে হবে না। ভেরি মাচ ইম্পর্টেন্ট। বারবার বলতেছি, স্টোমোডিয়াম আর মেসেন্টেরনের সংযোগস্থলে থাকে হেপাটিক শিকা বা গ্যাস্ট্রিক শিখা, যেটা সংখ্যায় তারা হচ্ছে 6 জোড়া বা 12টি। আর মেসেন্টেরন প্রক্টোডিয়ামের সংযোগস্থলে থাকে মালপিজিয়ান নালিকা, যাদের সংখ্যায় 100টি, এবং এটা হচ্ছে ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ। এখান থেকে আর কিচ্ছু পড়া লাগবে না, আমরা পৌষ্টিক গ্রন্থির মধ্যে ঢুকবো। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটি? লালা গ্রন্থি, নট হেপাটিক শিখা। লালা গ্রন্থি, নট হেপাটিক শিখা, মুখস্থ করো। লালা গ্রন্থি, নট হেপাটিক শিখা, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিছু লাগবে না আমাদের। আমরা সরাসরি চলে আসবো হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র থেকে জাস্ট তুমি রিডিং দিবা, আর কিচ্ছু না, একদম রিডিং দিবা, কিচ্ছু না। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র মুক্ত, এটাও তুমি জানো, কারণ এখানে হিমোসিল পাওয়া যায়, এগুলিও তুমি সবকিছু জানো। আমাদের আর কিচ্ছু তোমাদের লাগবে না। তোমার জাস্ট একটা জিনিস একটু কষ্ট করে মনে রাখো, সেটা হচ্ছে কই জানো, কই কই, এই যে হৃদযন্ত্রটা, হৃদযন্ত্রটা হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। অস্টিয়া নামক কিছু ছিদ্র পাওয়া যায়, অ্যালারি পেশি নামক ত্রিকোণাকার কিছু পেশি থাকে। আর এই যে ঘাসফড়িং হৃদযন্ত্র স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। বাস, আর কিচ্ছু তোমার এখান থেকে জানার দরকার নাই। বাকি সব কিছু জাস্ট রিডিং দিবা। শ্বসন তন্ত্রের মধ্যে টোটালটা একটু রিডিং দিবা। 2টা জিনিস আমি দাগাবো, এই 2টা জিনিস মুখস্থ রাখবা।
খেয়াল করো, আমরা সবকিছু জানি 10 জোড়া শ্বাসতন্ত্র থাকে, তো একটা রন্ধ্র যাতে ছিঁড়ে না যায়, যাতে আরো বেশি বড় না হয়ে যায়, তাহলে এর পিছনে সাথে একটা বেড়া দেওয়া দরকার, বের বা ঘের দেওয়া দরকার। এই যে ঘের, তরুণাস্থি নির্মিত এই ঘেরটার নামই হচ্ছে পেরিট্রিম। তরুণাস্থি বলতেছি, কাইটিন নির্মিত। প্রত্যেক স্পাইরাকল ডিম্বাকার ছিদ্র বিশেষ এবং পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে। বাস, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে তুমি যদি দেখো এই ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা হইতেছে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের প্রধান শ্বসন অঙ্গ। শ্বসন অঙ্গ, এই জন্য ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়, নট ট্রাকিওল, ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। আমাদের যেমন ফুসফুস প্রধান অঙ্গ, ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ কোনটা? ট্রাকিয়া। এখন কথা হচ্ছে, এখানে একটা প্রশ্ন আছে যে এই যে ট্রাকিয়া গুলা বাইরের দিকে এপিডার্মিস ভিত্তি ঝিল্লি গঠিত, আর ভিতরের দিকে এপিথেলিয়াম, আর ট্রাকিয়ার ভেতরে আরেকটা জিনিস পাওয়া যায়, কিউটিকল নির্মিত ইনটিমা। এখন কিছু দূর পর পর্যায়ে ইনটিমা গুলা খুব ঘন সন্নিবিষ্ট হয়। ধরো এইভাবে হচ্ছে আমার ইনটিমা গুলা বিন্যস্ত থাকে, কিন্তু কিছু দূর পর পর্যায়ে ইনটিমা গুলা এরকম ঘন হয়ে যায়, আবার পাতলা হয়, আবার ঘন হয়ে যায়, আবার পাতলা হয়, জাস্ট লাইক স্প্রিং তুমি সংকোচন পোষণ করতেছো। তো তখন এই ঘন হয়ে যাওয়া অঞ্চলটাকে বলা হয় টিনিডিয়া। মনে রাখতে হবে, কিছুটা পর পর ইনটিমা পুরো হয়ে আংটির মতো বলায়, আংটির টি দিয়ে তুমি মনে রাখবা টিনিডিয়া। টিনিডিয়া বলে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ট্রাকিয়াকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে কে? উত্তর হচ্ছে টিনিডিয়া। 3 স্টার না, ইনফিনিটি স্টার টপিক, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখান থেকে আর কিচ্ছু লাগবে না, একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ট্রাকিওল। ট্রাকিওল হইতেছে একটা তরল পূর্ণ থলি বিশেষ। ট্রাকিওল কি একটা তরল পূর্ণ থলি বিশেষ? একটা এমসিকিউ পাবা তুমি এখান থেকে। আচ্ছা, শ্বসন পদ্ধতি জাস্ট রিডিং দিবা, শ্বসন পদ্ধতি জাস্ট রিডিং দিবা, এখান থেকে কিচ্ছু লাগবে না। ঘাসফড়িং এর রেচন তন্ত্রটা বুঝে রিডিং দিবা। ঘাসফড়িং এর রেচন তন্ত্রটা কি করবা? বুঝে রিডিং দিবা, আর কিচ্ছু এখান থেকে লাগবে না, তুমি জানো। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ঘাসফড়িং এর যে রেচন বর্জ্য, সেই রেচন বর্জ্যটা কি? ইউরিক অ্যাসিড। এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য এটা ইউরিওটেলিক প্রাণী, কি? ইউরিক অ্যাসিড। এখন আসো ঘাসফড়িং এর আনুষঙ্গিক রেচন অঙ্গ। আমি তো বলছি ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ কোনটা? মালপিজিয়ান নালিকা, প্রসেসটাও পড়ছো। আনুষঙ্গিক রেচন অঙ্গ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যেরকম ইউরেট কোষ। ঘাসফড়িং এর দেহে অসংখ্য ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে, ঠিক আছে? আচ্ছা, ইউরিকোস গ্রন্থি কোথায় অবস্থান করে? ভাই মাথা নষ্ট প্রশ্ন। পুরুষ ঘাসফড়িং এর মাশরুম গ্রন্থিতে। মাশাআল্লাহ, সেই একটা গ্রন্থি। নেফ্রোসাইট, মনে হইতে পারে এটা বোধহয় নেফ্রন কিডনিতে থাকবে, না, থাকে হৃদযন্ত্রের পাশে, ঠিক আছে? আর কিছু এখান থেকে লাগবে না। তোমাকে ফার্স্ট অফ অল মুখস্থ রাখতে হবে নিচের কোনটি আনুষঙ্গিক অঙ্গ? ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। যেটা দাগানো দাগাইলাম, ইউরিকোস গ্রন্থি থাকে মাশরুম গ্রন্থিতে, নেফ্রোসাইট থাকে হৃৎপিণ্ডের পাশে। বাস, এখান থেকে কিচ্ছু লাগবে না। এখন আসো ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ। সবকিছুই তুমি ভেরি ভেরি সবকিছুই এখানকার এই টপিকটা সবকিছুই গুরুত্বপূর্ণ এবং সবকিছুই তুমি মোটামুটি পারবা। যেরকম স্পর্শ, রোম এবং ব্রিসল, তোমার কাছে যদি রোম এবং ব্রিসল লাগে তুমি একটা স্পর্শ লাভ করবা। আবার অ্যান্টেনা দিয়ে সে হচ্ছে ঘ্রাণ সুখে, অ্যান্টেনা দিয়ে সে কি শুনবে? ঘ্রাণ সুখে, এরকম 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 করে দেখবা যে তুমি যখন তেলাপোকার দেখবা যে এরকম এরকম ধরে অ্যান্টেনা নড়ায়, ঘ্রাণ নেয়। হ্যাঁ, অ্যান্টেনার ন, ঘ্রাণের ন। স্বাদেন্দ্রিয় তুমি বুঝবা, যতগুলা পাল্প আছে সবাই স্বাদ নেয়। দর্শনেন্দ্রিয় জানো, অস্ট্রেলিয়ার পুঞ্জাক্ষী। শ্রবণ ইন্দ্রিয়টা হইতেছে আল্লাহ তাআলা ঘাসফড়িং এর এমন এক জায়গায় শ্রবণ ইন্দ্রিয় দিতে, কঠিন জায়গায়, ভাই মাথাই নষ্ট। পায়ুর সার্কিতে অবস্থিত রোম। আমাদের শ্রবণথলি আর টিম্প্যানিক মেমব্রেন তো আছেই, কিন্তু পায়ুর সার্কিতে অবস্থিত রোমও শ্রবণ অনুভূতি জায়গায়। এইটা বললাম ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট লাইন। তাপ, ত, প্যাড, প্যাড, তাপেন্দ্রিয় কি রে? প্ল্যান্টুলিক প্যাড। বাস, এখান থেকে আর কিছু আমাদের লাগবে না। আমরা এরপরে চলে যাব ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর গঠন এবং কৌশলে। আমরা জানি ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর গঠনের কার্যিক এবং গাঠনিক একক হচ্ছে কি? আমাদের হচ্ছে তোমার ওমাটিডিয়াম। একটা আদর্শ ওমাটিডিয়ামের গঠনের কোনটা কি কাজ করে?
ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, তাই না? এই যে পার্টটা, এটা নিয়ে আমাদের প্রচুর ঝামেলা হয়, আমরা ইনশাল্লাহ আর কোনো ঝামেলাই রাখবো না। আসো দেখো, ফার্স্ট অফ অল কথা হইতেছে, মনে রাখবা কর্নেল, কি বলছি? আর্মির কর্নেল। কর্নেলের কর্নে তে হচ্ছে কর্নিয়া, যে কর্নিয়া, কর্নিয়া, তাহলে কর্নিয়াটা সৃষ্টি হবে কোথা থেকে? অবশ্যই কোষ থেকে। কি কোষ? কর্নিয়া জেন কোষ। খুব ভালো মতন মনোযোগ দাও, ভেরি মাচ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের এখন। তাহলে কর্নেল মনে রাখবা, কর্নিয়াতে কর্নিয়া, কর্নিয়া জেন, কর্নিয়া কোথা থেকে তৈরি হচ্ছে? কর্নিয়া জেন কোষ, অর্থাৎ কর্নিয়া জেন কোষের ক্ষরণ থেকেই তৈরি হয় কর্নিয়া। লতে কি? লেন্সের মতো কাজ করে। লতে কি? লেন্সের মতো কাজ করে। ওকে, এরপরে আসো, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বারে আসো, সেটা হচ্ছে 2 নাম্বারে হচ্ছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন কোথা থেকে তৈরি করে? কে তৈরি করে? ক্রিস্টালাইন কোন কোষ, একটা কোষ আছে ক্রিস্টালাইন কোন কোষ, সেটার ক্ষরণ থেকে ক্রিস্টালাইন তৈরি হয়। তাহলে ক্রিস্টাল এই শব্দের মানে কি? স্বচ্ছ। স্বচ্ছ স্বচ্ছ একটা ভাইব দেয় না? তো স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে কি হয়? প্রতিসরণ হয়। কি হয়? প্রতিসরণ হয়। তার মানে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে কোনটা? কোনটা? ক্রিস্টালাইন কোন। এখন এই জায়গাটায় একটা খুব চমৎকার বিষয় আছে, সেটা হচ্ছে মনে রাখবা প্রতিসরণের নামে শেষে আছে সরণ। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে জায়গা পরিবর্তন। তুমি মনে রাখবা সরণ মানে হচ্ছে প্রবেশ। হ্যাঁ, প্রবেশ করলাম, প্রবেশ। সরণ মানে কি? প্রবেশ। তাহলে ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন থেকে স্বচ্ছ, স্বচ্ছ থেকে সরণ। সরণ মানে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, আর সরণ মানে প্রবেশ। কোনো কিছু কোনো জায়গায় প্রবেশ করতে হলেও তো আমাদের সরণের দরকার হয়, তাই না? প্রবেশ মানে কি? আলো প্রবেশে সাহায্য করে। লাইনটা হচ্ছে এরকম, লাইনটা হচ্ছে এরকম, কই জানো? ক্রিস্টালাইন কোন এই যে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, আর ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে। তাহলে তোমাকে যদি কখনো বলে ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে কে, কোনটা দেখাবো? ক্রিস্টালাইন কোন। ওই যে ক্রিস্টাল কথা ভাই বানবা, যে প্রবেশ, প্রবেশ মানে সরণ, সরণ মানে স্বচ্ছ, স্বচ্ছ থেকে ক্রিস্টালাইন কোন। 3 নাম্বার যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের র্যাবডম। কি নাম? কি ডম? র্যাবডম। তো র্যাবডমের মধ্যে তুমি বুঝতেই পারতেছো র্যাবের একটা ভাইব আছে। কি আছে? র্যাবের একটা ভাইব আছে। এই যে বিগত 16-17 বছর ধরে র্যাব যেখানে সেখানে দেখলে যে বাসা বাড়ি গৃহে ঢুকে যায়। কি বলছি? র্যাব যেখানে সেখানে যখন তখন যে কোনো বাসা বাড়ি আর গৃহে, বাসারই অপর নাম বাড়ি, বাড়ির অপর নাম গৃহে ঢুকে যায়। দ্যাট মিনস র্যাবডমের মাধ্যমে আলো গৃহীত হয়। গৃহ মানে কি? গৃহীত। মনে রাখো র্যাবডমের র্যাব কোথায় ঢুকে? গৃহে। গৃহে মানে কি? গৃহীত করা। আলো গৃহীত হয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই র্যাবের ব দিয়ে মনে রাখবা বিম্ব মানে কি? প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? এই র্যাবডমে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এই র্যাবডমে। লাস্ট পার্টটা আছে হচ্ছে ভিত্তি ঝিল্লি। কি আছে? ভিত্তি ঝিল্লি আছে, তাই না? ভিত্তি মানে কি? এর উপর ভর করে সম্পূর্ণ মাটিডিয়ামটা আছে। দ্যাট মিনস সম্পূর্ণ মাটিডিয়ামকে ধারণ করে। একদম ইজি না? সম্পূর্ণ মাটিডিয়ামকে ধারণ করে কি? ভিত্তি ঝিল্লি। তাহলে এই যে এই ট্রিক্সটা আমি তোমাকে দিলাম, জাস্ট ক্লাস করার পরে নিজে একটু চেষ্টা করো যে ট্রিক্সটা আসলে তুমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারো কিনা। জীবনে এইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দর্শন কৌশল নিয়ে আমার মেলা ক্যাচাল হয়, সেটা হচ্ছে আমি জাস্ট মনে রাখছি উমো অ্যাপ। আমরা ইমো অ্যাপ ইউজ করি না? ওই যে আন্টি আপনার মেয়ে কি করে? বলে যে আমার মেয়ে তো ইমোতে ফ্রিল্যান্সিং করে। ঠিক আছে, কিন্তু মানে বিষয়টাই হচ্ছে এরকম না? তো ওই ইমো অ্যাপ, ওইখান থেকে আমি আনছি কি উমো অ্যাপ। দেখো উতে হচ্ছে উজ্জ্বল আলো। উতে কি আলো? উজ্জ্বল আলো। হ্যাঁ, মোতে হচ্ছে উজ্জ্বল আলোতে কোন প্রতিবিম্ব তৈরি হয়? মোজাইক প্রতিবিম্ব। আর মোজাইক প্রতিবিম্বের অপর আর একটা নাম আছে। কি নাম? অ্যাপোজিশন প্রতিবিম্ব। অ্যাপোজিশন প্রতিবিম্ব। আর উজ্জ্বল আলোতে আমার একদম স্পষ্ট আমি দেখতে পারবো, এটা কমন সেন্স। স্পষ্ট মানে কি? স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে।
একদম কমন সেন্স। উজ্জ্বল আলোতে স্পষ্ট প্রতিবিম্ব, মোজাইক প্রতিবিম্ব, অ্যাপোজিশন। তাহলে তোমাকে আমি যদি বলি সুপার পজিশন প্রতিবিম্ব কোন আলোতে তৈরি হবে? 100% স্তিমিত আলোতে বা মৃদু আলোতে তৈরি হবে। সেখানে কি স্পষ্ট দেখা যাবে? যাবে না। মৃদু আলোতে কে স্পষ্ট দেখে? তাহলে আমরা কি মনে রাখবো? উমো এক। খালাস। আসলে পরের পৃষ্ঠায় কিচ্ছু এখান থেকে পড়া লাগবে না। প্রজনন তন্ত্রের মধ্যে জাস্ট একটা কথা মাথায় রাখবা ভাই, শুক্রধানী বা স্পার্মা থেকা, এইটা বললাম কোথায় থাকে জানো? স্ত্রী ঘাসফড়িংদের থাকে। স্ত্রী ঘাসফড়িং, কারণ স্ত্রী ঘাসফড়িংটা ও মিলনের পরে শুক্রাণু জমা রাখে এই শুক্রধানী বা স্পার্মা থিকার পরে। প্রাপ্ত শুক্রাণু সাময়িক জমা থাকে কোথায়? শুক্রধানী বা স্পার্মা থেকে। একটা জিনিস খালি প্রজননতন্ত্র থেকে মুখস্থ রাখতে হবে, যে শুক্রধানী বা স্পার্মা থিকা এটা হচ্ছে স্ত্রী ঘাসফড়িং এর অংশ, এবং স্ত্রী ঘাসফড়িং এটা কি করে? শুক্রাণু জমা থাকে, আর কিচ্ছু লাগবে না। এরপর একটা কথা আছে, সেটা হচ্ছে পরিস্ফুটন, সেন্ট্রাল এসিটাল ডিম আর ডায়াপজ বলে একটা কথা আছে। সে শীতকালে ঘাসফড়িং এর পরিস্ফুটন বন্ধ থাকে, এদেরকে আমরা বলি ডায়াপজ। পজ করা মানে হচ্ছে বন্ধ রাখা, যেরকম মেনোপজ আছে, ডায়াপজ আছে। এখন আসো ঘাসফড়িং এর রূপান্তরের বিষয়টা। রূপান্তরের যে বিষয়টা আমরা সবাই জানি অসম্পূর্ণ আর সম্পূর্ণ। অসম্পূর্ণ মানে কি? একদম পূর্ণাঙ্গ পরিবর্তন হবে না, কিছুটা মিল থাকবে, তাই না? আর সম্পূর্ণ রূপান্তর মানে একদমই সবকিছু পরিবর্তন করে দিবে। অসম্পূর্ণ কখন হয়? যখন সে ঘাটতেরা হয়। কি বলছি? ঘাটতেরা। সম্পূর্ণ রূপান্তর হবে না। ঘাতে হচ্ছে ঘাসফড়িং, তেরাতে তেলাপোকা। তাহলে কোথায় অসম্পূর্ণ রূপান্তর পাওয়া যাবে? ঘাটতেরাতে। কোথায়? ঘাটতেরাতে। এক নম্বর কথা। দুই নম্বর কথা, অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থার প্রাণীকে বলা হয় নিম। কি বলা হয়? নিম। আর সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থার প্রাণীকে বলা হয় লার্ভা। বাস। সম্পূর্ণ রূপান্তরের চারটা দশা আছে, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। অসম্পূর্ণ খালি তিনটা। তিনটা, ঠিক আছে? তিনটা। ডিমের পরে লার্ভার থেকে, ডিমের পরে নিম, নিমের পরে পূর্ণাঙ্গ প্রাণী। জাস্ট আর কিছু তোমার পড়তে হবে না, চারটা জিনিস। এরপরে আসো, আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে এরপরের পৃষ্ঠায়, হচ্ছে মোল্টিং মানে কি? মোল্টিং মানে বহিকঙ্কাল মোচন, আর কিচ্ছু না। আর দুইটা মোচনের মধ্যবর্তী দশাকে বলা হয় কি? ইনস্টার। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এখন এটা শেষে এই যে রূপান্তরের হরমোনের ভূমিকা, এইটা হচ্ছে সবচাইতে ঝামেলাপূর্ণ জিনিস মনে হয় স্টুডেন্টের কাছে। লেট মি ক্লিয়ার, একদম পানি। খেয়াল করো, আগে বলবা যে কোনটা আমাদের হরমোনের গ্রন্থি, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি কি কি আছে, এটা হচ্ছে এক নম্বর কথা। মনে রাখবা, ইন্টার পরে পোলাটা, পোলাটা কি বলছি? ইন্টার পরে পোলাটা কার্ডিয়াক, কার্ডিয়াক ডাক্তার হবে। আল্লাহু আকবার, আযান দিতেছে। ইন্টার, ইন্টার হচ্ছে ইন্টার সেরিব্রাল গ্রন্থি, পরে প্রোথোরাসিক গ্রন্থি, পোলাটা, পোলাটা কর্পোরা এলাটা, কার্ডিয়াক, কর্পোরা কার্ডিয়াকা। তাহলে প্রথম চারটা নাম তোমার মুখস্থ হয়ে গেল। এখন আসো ইন্টার সেরিব্রাল। সেরিব্রাল মানে কি? মস্তিষ্ক। তাহলে এটা অবস্থান কোথায় হবে? অটোমেটিকলি বুঝতে পারতেছো, মস্তিষ্কে অবস্থান করবে। তার মানে এইখান থেকে যে হরমোন ক্ষরণ হবে তার নাম কি? মস্তিষ্ক হরমোন। এখন কথা হইতেছে, তুমিও জানো আমাদের মস্তিষ্ক থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে ট্রপিক হরমোন ক্ষরণ হয়। ঠিক একইভাবে আমাদের ঘাসফড়িং এর মাথার থেকেও প্রোথোরাসিক, এই যে ইন্টার পরে, পরের পরের গ্রন্থিটা কি? প্রোথোরাসিক না? তাহলে ইন্টার পরে অর্থাৎ ইন্টার সেরিব্রাল গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হবে তার নাম হবে প্রোথোরাসিকোট্রপিক হরমোন। ট্রপিক মানে কি? উদ্দীপক। দ্যাট মিন্স সে প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। শেষ। এখন আসো প্রোথোরাসিক, পাশে লিখে রাখো। প্রথম এক দেখাতেই, দেখাতেই প্রেম। প্রথমটা হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থি। শেষ। এক দেখা মানে হচ্ছে এক ডাইসন হরমোন। শেষ। প্রেম, প্রেমের মধ্যে মনে রাখবা মোল্টিং বা মোচন। প্রেম মানে মোল্টিং বা মোচন। প্রেম মোচন, প্রথম এক দেখাতেই প্রেম মোচন লিখে রাখো, মোচন। তাহলে আর জীবনে ভুল হবে না। তাহলে প্রথম প্রোথোরাসিক গ্রন্থি কি হরমোন? এক দেখা, এক ডাইসন। প্রেম মোচন, মোচন মানে কি? মোচন নিয়ন্ত্রণ বা মোল্টিং নিয়ন্ত্রণ। খালাস। এরপর আসো এলাটা, কর্পোরা এলাটা। মনে রাখবা এলাটা, মনে রাখবা জনি, জনি এলো গরু নিয়ে। জনি এলো কি নিয়ে? গরু নিয়ে। দেখো জতে হচ্ছে জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোন।
নিম্ফ দশার বৈশিষ্ট্য, নিম্ফ দশার বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করবে? জুভেনাইল হরমোন। এলোতে মনে রাখবা এলাটা, কি এলাটা? কর্পোরা এলাটা। গরু নিয়ে গতে হচ্ছে গোনাডোট্রপিন হরমোন। বলো তো গোনাডোট্রপিনের সাথে গোনাডের একটা ভাইব আছে না? গোনাড মানে কি? জনন, মানে জনন অঙ্গ। যেরকম আমার পুরুষদের গোনাড হচ্ছে টেস্টিস, তাহলে এই জিনিসটা একটা গোনাড বা একটা টেস্টিস কখন পূর্ণতা লাভ করে? যখন সে একদম পরিপূর্ণ হয়ে যায়, এই যে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তাহলে প্রাপ্তবয়স্কের ঘাসফড়িং এর কর্পোরা থেকে কখন কি হরমোন খাইতে হবে? গরু এলো, গোনাডোট্রপিন। আর নিম্ফ দশা অর্থাৎ একদম প্রাথমিক পর্যায়ে হচ্ছে জুভেনাইল হরমোন, যেটা কি নিয়ন্ত্রণ করবে? নিম্ফ দশার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আসলে লাস্ট আছে কার্ডিয়াকা, মনে রাখবে কার গ্রো, কার গ্রো, কাতে হচ্ছে কার্ডিয়াকা, গ্রোতে হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোতে কি? গ্রোথ হরমোন। দেখো একদম হরমোনের ঝালাফালা হয়ে গেছে, আর কোনো কিচ্ছু নাই, আর কোনো কিছু এখানে নাই। বারবার আসছে নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণীর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে মেডিকেল এর আগে আসছে। জাস্ট সুন্দর করে রিডিং পড়লেই হবে ভাই, যে অপরিণত থাকবে, যৌন প্রজননের মাধ্যমে জিনফের জন্ম হয়, আকারে ছোট হবে, এই কথাটা গুরুত্বপূর্ণ। এটা বললাম ফ্যাকাশে বা বাদামি টাইপের, ঠিক আছে। আর ডানা অনুপস্থিত, প্রজননতন্ত্র অনুপস্থিত, মোল্টিং জাস্ট বহুবার মল্ট ঘটে, কিন্তু পূর্ণাঙ্গ হওয়ার পরে কোনো মোল্টিং ঘটে না। এটার প্রজননতন্ত্র সম্পূর্ণ, 2 জোড়া ডানা, সবুজাভ, অপেক্ষাকৃত বড় তো হবেই। সো একদম বেসিক জিনিস, এটা তুমি পড়লেই পারবা। দ্যাটস অল অ্যাবাউট আমাদের ঘাসফড়িং। বেস্ট অফ লাক।